ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি গল্প নিয়ে। আর আজকে আমরা শুনব কর্নেলের আরেকটি গল্প। এই গল্পটির জন্য রিকোয়েস্ট করেছিলেন কৌশিক গাঙ্গুলি, তাই ওনার রিকোয়েস্টে আজকে আমরা এই গল্পটি নিয়ে এসেছি। তাহলে চলুন বেশি দেরি না করে আজকে শুনে নেওয়া যাক এই গল্পটি। আজকের গল্প লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সমগ্র থেকে কঙ্কগড়ের কঙ্কাল। কর্নেল নীলাদ্রি সরকার খুব মন দিয়ে কি একটা বই পড়ছিলেন। ছেঁড়া খোঁড়া মলাট, পোকায় কাটা হলদে পাতা, নিশ্চয়ই কোনো পুরানো দুষ্প্রাপ্য বই। কিন্তু শেষ মার্চের এই সুন্দর সকালবেলাটা গম্ভীর মুখে বই পড়ে নষ্ট করার কোনো মানে হয়? দাঁতে কামড়ানো চুরুট কখন নিভে গেছে এবং সাদা দাড়িতে ছাইয়ের টুকরো আটকে আছে। একটু কেশে ওর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলাম। ধ্যান ভাঙল না। আমার উল্টো দিকে সোফায় বসে প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাই উসখুস করছিলেন। অ্যাক্টিভ নস্যি নাকে গুঁজে আনমনে বললেন, যাই গিয়া। এতক্ষণে কর্নেল বই বন্ধ করে বলে উঠলেন, হালদার মশাই কি প্রেতাত্মায় বিশ্বাস করেন? হালদার মশাইয়ের দুই চোখ গুলি গুলি হয়ে উঠল। জোরে মাথা নেড়ে বললেন, না। কেন? কর্নেল এবার আমার দিকে তাকালেন। জয়ন্ত, তুমি? না। কর্নেল নিভে যাওয়া চুরুটটি একবার জেলে একরাশ ধোঁয়া ছেড়ে বললেন, সমস্যা হলো আমাকেও কেউ এই প্রশ্ন করলে আমিও সোজা নাই বলে দিতাম, কিন্তু অসংখ্য মানুষ প্রেতাত্মায় বিশ্বাস করে, তাদের সংখ্যাই পৃথিবীতে বেশি। কাজেই তারা এই বিশ্বাসের বশে এমন সাংঘাতিক সাংঘাতিক সব কাণ্ড করে বসে যে কহতব্য নয়। হালদার মশাই উত্তেজিতভাবে বললেন, ক্যাডা কি করলো? কর্নেল হাসলেন। করলো নয়, করেছিল। ভেবে দেখুন হালদার মশাই, 108টা নরবলি। হ্যাঁ, কোন কি? পুলিশ তারে ধরে নাই? পুলিশ তো এ রহস্য ভেদ করতে পারেইনি। যিনি বেড়েছিলেন তিনি এই বইটা লিখে গেছেন। কর্নেল বইটার পাতা খুলে দেখালেন। তান্ত্রিক আদিনাথের জীবন এবং সাধনা, নামটা আমার পছন্দ। লেখকের নাম হরনাথ শাস্ত্রী। প্রায় 90 বছর আগে লেখা এবং ছাপা বই। আদিনাথ ছিলেন হরনাথের জ্যাঠামশাই। বললাম, ওই তান্ত্রিক ভদ্রলোকই 108টা নরবলি দিয়েছিলেন? তাই তো লিখেছেন হরনাথ। তান্ত্রিক ভদ্রলোকের বিশ্বাস ছিল ওই 108টা প্রেতাত্মা তার চেলা হবে। তবে শেষ রক্ষা হয়নি। একদিন ভোরবেলা স্বয়ং তান্ত্রিককেই মন্দিরের হাড়িকাঠের কাছে পড়ে থাকতে দেখা গিয়েছিল। মুন্ডহীন ধড়, রক্তে রক্তে ছয়লাভ। নিজেই বলি হয়ে গেলেন। হালদার মশাইয়ের গোঁফের ডগা তীর তীর করে কাঁপছিল। বললেন, মুন্ডটা গেল কই? কর্নেল হেলান দিয়ে চোখ বুজে বললেন, মুন্ড পাওয়া যায়নি। অগত্যা ধড়টা শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল। হরনাথ লিখেছেন 1.5 মণ ঘি আর 8 মণ কাঠের আগুনেও তান্ত্রিকের ধড় একটুও পড়েনি। শেষে লোক জানাজানি এবং পুলিশের ভয়ে মুন্ডু কাটা ধরে পাথর বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, পরদিনই ধড়টা জলে ভেসে ওঠে। নদীতে স্রোত ছিল, অথচ ধড়টা দিব্যি স্থির ভাসছে। বললাম, হরনাথবাবু কি এসব ঘটনা দেখেছিলেন?
তখন ওর বয়স মাত্র 15 বছর, কাজেই স্মৃতি থেকে লেখা। কিন্তু তারপর যা লিখেছেন তা আরও অদ্ভুত। বছর 20 পরে হরনাথবাবু নাকি স্বপ্নে তান্ত্রিক জ্যাঠামশাইকে দেখতে পান। তান্ত্রিক ভদ্রলোক ভাইপোকে বলেন যে কেউ যদি আমার মুণ্ডটা ধরের সঙ্গে জোড়া দেয় আমি আবার সশরীরে ফিরে আসব। কিন্তু ততদিনে দুটোই তো কঙ্কাল, মানে নিছক হাড় আর খুলি। হ, স্কেলিটন অ্যান্ড স্কাল। কর্নেল চোখ খুলে সোজা হয়ে বসলেন। কিন্তু খুলি কোথায় পোঁতা আছে হরনাথ জানতেন না, কেউই জানতো না। উনি কবন্ধ মড়াটা এনে সিন্ধুকে রেখে দিয়েছিলেন, তারপর খুলির খোঁজে হন্যে হচ্ছিলেন। হঠাৎ আবার একদিন আদিনাথ স্বপ্নে দেখা দিয়ে একটা মজার ধাঁধা বলেন। হতেই নাকি খুলির সূত্র লোকোনো আছে। 8 ঘাট বাঁধা 12-15 চাঁদা, বুড়ো শিবের শুলে আমার মাথা ছুঁলে, ও হ্রিং ক্রিং ফট, কে ছাড়াবে জট। অবাক হয়ে বললাম, হ্যাঁ, আপনার তো মুখস্থ হয়ে গেছে দেখছি। কর্নেল হাসলেন। সহজে মুখস্থ হবে বলেই তো আগের দিনের লোকেরা ছড়া বাঁধত। মাস্টার মশাইরা অনেক ফর্মুলা ছড়ার আকারে ছাত্রদের শেখাতেন। হালদার মশাই উৎসাহে মাথা নেড়ে বললেন, হ, একখান শিখছিলাম। ইফ যদি ইজ হয়, বাট কিন্তু নট নয়। গোয়েন্দা ভদ্রলোক আরও কিছু বলতে যাচ্ছিলেন, ওকে ইশারায় থামিয়ে দিয়ে বললাম, তাই উদ্ভট বই নিয়ে মাথা ঘামানোর কারণটা কি কর্নেল? কর্নেল গম্ভীর হয়ে দাড়ির ছাই ঝাড়লেন, তারপর অভ্যেস মতো চওড়া টাকে হাত বুলিয়ে বললেন, অরুণাথ এই ধাঁধার জট ছাড়াতে পারেননি, ওর বংশধররাও পারেননি। কিন্তু সম্প্রতি যা সব ঘটছে বা ঘটেছে তা থেকে এলাকার লোকেদের বিশ্বাস জন্মেছে যে তান্ত্রিক আদিনাথের সশরীরে পুনরাবির্ভাব ঘটেছে। প্রথমত সিন্ধুকের কঙ্কালটা কে বা কারা চুরি করেছে। দ্বিতীয়ত দেবী চণ্ডিকার পোড়ো মন্দিরের সামনে পরপর 2টো নরবলি দেওয়া হয়েছে। আর তৃতীয়ত রামু ধোপা সন্ধ্যার মুখে ঝিল থেকে কাপড়ের বোঁচকা গাধার পিঠে চাপিয়ে বাড়ি ফিরছিল। সবে চাঁদের আলো ফুটেছে অমনি একটা কঙ্কাল ওর সামনে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে নাকি বললেন, আমি সেই আদিনাথ। রামু তো গো গো করতে করতে অজ্ঞান হয়ে গেল। আর তারপর কি হইল? রামু এখন পাগল হয়ে গেছে, কী সব অদ্ভুত কথাবার্তা বলছে। অবশ্য মাঝে মাঝে ওর আচরণ কিছুক্ষণের জন্য সুস্থ মানুষের মতোই হয়। কর্নেল বইটা ড্রয়ারে ঢুকিয়ে বললেন, গাধাটাও পাগল হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, ধরা দেয় না। বাট ওয়্যার ইজ দ্যাট প্লেস, কর্নেল স্যার? কঙ্কগড়। আপনি কি যেতে চান নাকি সেখানে? না না, এমনি জিগাই। কিন্তু কঙ্কগড় নামটা কেমন চেনা চেনা লাগতেছে। গোয়েন্দা ভদ্রলোক কাঁচুমাচু মুখে হাসলেন। কঙ্কগড়, কঙ্কগড়। কঙ্কগড় বর্ধমান বিহার সীমান্তে, দুর্গাপুর থেকেও যাওয়া যায়। হালদার মশাই ব্যস্তভাবে একটি নস্যি নিলেন। হ্যাঁ, এই ছড়াটা কি কইলেন যেন কর্নেল স্যার? কর্নেল আমার দিকে একবার তাকিয়ে এক টুকরো কাগজে ছড়াটা লিখে ওকে দিলেন, মুখে দুষ্ট দুষ্ট হাসি। হালদার মশাই ছড়াটা মুখস্থ করার চেষ্টায় ছিলেন, আমাদের চোখে চোখে কৌতুক লক্ষ্য করলেন না। ষষ্ঠীচরণ আর এক প্রস্থ কফি আনল। কফির পেয়ালা তুলে বললাম, হালদার মশাই, বোঝাই যাচ্ছে যে এই রহস্যের কেস কর্নেল নিজের হাতে নিয়ে নিয়েছেন। আপনি বরং ওর অ্যাসিস্ট্যান্ট হতে পারেন। হালদার মশাই বাড়তি দুধ মেশানো ওর স্পেশাল কফিতে চুমুক দিয়ে খিখি করে হেসে উঠলেন।
ওর এই হাসিটি একেবারে শিশুসুলভ। খেয়ে বলে যে উনি একসময় দুঁদে পুলিশ ইন্সপেক্টর ছিলেন এবং ওর দাপটে যত দাগি অপরাধী সব তটস্থ হয়ে থাকত। চাকরি থেকে অবসর নিয়ে এখন ডিটেকটিভ এজেন্সি খুলেছেন। মাঝে মাঝে কর্নেলের কাছে আড্ডা দিতে, আবার কখনো কোনো কেস পেলে ওর ভাষায় কর্নেল স্যারের লগে কনসাল্ট করতেও আসেন। বললাম, হাসছেন কেন হালদার মশাই? হালদার মশাই আরও হেসে বললেন, কর্নেল স্যার কইলেন না গাধাটা পাগল হয়ে গেছে। গাধা, গাধা ইজ গাধা, অ্যাস, দুইখানা এস। এই সময় ডোরবেল বাজল। কর্নেল মুচকি হেসে বললেন, সম্ভবত ওই দুইখান এস এলেন। না, অ্যাস নয়, শশীনাথ শাস্ত্রী। বললাম, নাম তো শুনে মনে হচ্ছে জজমেনে বামুন, পাণ্ডাপুরুত ঠাকুর সম্ভবত, নাকি সংস্কৃতের পণ্ডিত মশাই। কিন্তু ষষ্ঠীচরণ যাকে নিয়ে এলো তাকে দেখে আমি একেবারে অবাক হয়ে গেলাম। আমার বয়সী একজন যুবক, স্মার্ট ঝকঝকে চেহারা, পরনে জিন্স, ব্যাগি শার্ট আর কাঁধে ঝোলানো কিট ব্যাগ। কর্নেলকেও একটু অবাক দেখাচ্ছিল। বলেন, এসো এসো দীপু, এসো। তোমার বাবা এলেন না যে? যুবকটি বসে কবজি তুলে ঘড়ি দেখে নিয়ে বলল, মর্নিংয়ে হঠাৎ ট্রাঙ্ক কল এলো, একটা মিসহ্যাপ হয়েছে বাড়িতে। বাবা আমাকে আপনার সঙ্গে দেখা করতে বলেই চলে গেলেন। 9:05 একটা ট্রেন আছে। তাই নাকি? কি মিসহ্যাপ? আবার কি? একটা ডেড বডি। ভজুয়া নামে আমাদের এক কাজের লোক ছিল, মন্দিরের সামনে তার বডি পাওয়া গেছে আজ ভোরে, একই অবস্থায়। হালদার মশাই একটু নড়ে বসেছিলেন। ফ্যাঁসফ্যাঁসে গলায় বললেন, নর বলি? কর্নেল নির্বিকার মুখে বললেন, তোমার সঙ্গে এদের আলাপ করিয়ে দিই দীপু। হালদার মশাই, এর নাম দীপক ভট্টাচার্য। হরনাথবাবুর কথা তো আপনাদের বলেইছি। এ হলো তার পৌত্র। আর দীপু, ইনি প্রাইভেট ডিটেকটিভ কে হালদার। আর জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্যসেবক পত্রিকার রিপোর্টার। দীপক আমাদের নমস্কার করল, তারপর হালদার মশাইকে বলল, আপনি প্রাইভেট ডিটেকটিভ? হালদার মশাই বেশ খুশি মুখে বললেন, হ্যাঁ, ইয়েস ইয়েস। কর্নেল বললেন, দীপু, বরং এক কাজ করো বুঝলে, তুমি হালদার মশাইকে সঙ্গে করে নিয়ে যাও, আমি যথাসময়ে পৌঁছব। দীপক বলল, দুপুরে 12:30টায় একটা ট্রেন আছে, বাবা আপনাকে সঙ্গে নিয়েই যেতে বলেছেন। চিন্তার কিছুই নেই, আমি ঠিক যাবক্ষণ। আর শোনো, আমার থাকার ব্যবস্থা তোমাদের করতে হবে না। সে কি, বাবা আমাকে? না, আমি সরাসরি তোমাদের ওখানে উঠলে আমার কাজের একটু অসুবিধে হবে। তুমি বরং হালদার মশাইকেই নিয়ে যাও, তবে উনি যে প্রাইভেট ডিটেকটিভ এটা আবার যেন কাউকে বলো না। হালদার মশাই সহাস্যে বললেন, আমারে মামা কইবেন। কর্নেল অট্টহাসি হাসলেন। দীপুরা রাড়ের ঘটি, ওর মামা পূর্ববঙ্গীয় ভাষায় কথা বললে লোকের সন্দেহ হবে হালদার মশাই। আপনি তো দিব্যি স্ট্যান্ডার্ড বাংলায় কথা বলতে পারেন। তা পারি। বলে হালদার মশাই আর এক টেপ নস্যি নিলেন। বললাম, আসলে উত্তেজনার সময় হালদার মশাইয়ের মাতৃভাষাটা এসে যায়। কর্নেল বলল, তা যাই বলো জয়ন্ত, পূর্ববঙ্গীয় ভাষার একটা ওজন আছে। উত্তেজনাকে যথাযথভাবে প্রকাশ করতে স্ট্যান্ডার্ড বাংলা একেবারেই অটল। তাই দেখো না, উত্তেজনার সময় যারা পূর্ববঙ্গীয় ভাষা জানে না তারা হিন্দি বা ইংরেজি বলেন।
হালদার মশাই শটান উঠে দাঁড়ালেন। ইউ আর 100% কারেক্ট কর্নেল স্যার। বলে পকেট থেকে নেম কার্ড বের করে দীপককে দিলেন। আমি হাওড়া স্টেশনে এনকোয়ারির সামনে ওয়েট করব, একেবারেই চিন্তা করবেন না। গোয়েন্দা ভদ্রলোক পা বাড়িয়েছেন, অমনি কর্নেল বললেন, একটা কথা হালদার মশাই, আপনার একটা ছদ্মনাম দরকার তো। হ হ বলে হালদার মশাই সবেগে বেরিয়ে গেলেন। ষষ্ঠীচরণ দীপকের জন্য কফি আর স্ন্যাক্স দিয়ে গেল। কর্নেল বললেন, পচুয়ার বয়স কত? কতদিন সে তোমাদের বাড়িতে ছিল? বয়স 50-এর কাছাকাছি হবে। ওরা পুরুষানুক্রমেই আমাদের ফ্যামিলিতে ছিল। জমিদার ফ্যামিলিতে আর কি যেমন হয়, এক গাদা লোকজন তো থাকেই। অবশ্য এখন আর নেই। ভজুয়া কিন্তু দুর্দান্ত সাহসী লোক ছিল। ভূতপ্রেতের গল্প বলতো বটে, তবে বিশ্বাস করতো বলে তো মনে হয় না। আমার ছেলেবেলায় ওর বউ মারা যায়, কিন্তু ও আর বিয়ে করেনি। আমার অবাক লাগছে, ওর মতো সাহসী আর বলবান লোককে কি করে বলি দিতে পারলো। তুমি কি প্রেতাত্মায় বিশ্বাস করো? না, ওসব স্রেফ গুলতাপ্পি। ঠাকুরদা কী সব বোগাস গপ্প ফেঁদে গেছেন, আমি একটুও বিশ্বাস করি না। বাবাও বিশ্বাস করতেন না। কিন্তু হঠাৎ আবার দুটো নরবলির ঘটনা, তারপর পাতাল ঘর থেকে সিন্ধুকের তালা ভেঙে আবার কে কঙ্কাল সরালো, তাই বাবার মাথা খারাপ হয়ে গেল। কর্নেল, আমি পাতাল ঘরের কথা ঠাকুরমার কাছে শুনেছিলাম, কিন্তু সিন্ধুকে যে কঙ্কাল আছে তা আমি জানতাম না। নরবলির ঘটনার পর এক রাত্রে বাবা আমাকে আর ভজুয়াকে ডেকে চুপি চুপি পাতাল ঘরে ঢুকলেন। পাতাল ঘরের দরজার তালা কিন্তু ভাঙা ছিল না। গতকাল সন্ধ্যায় বাবা আপনার কাছে সব কথা খুলে কিন্তু বলেননি। হয়তো কঙ্কগড়ে গেলে বলবেন ভেবেছিলেন। দীপক চাপা গলায় বলল, সিন্ধুকের ভেতর সত্যি কঙ্কাল ছিল কি? আমার তো বিশ্বাস হয় না। অতকালের পুরনো কঙ্কাল আস্তর থাকারও তো কথা নয়, অথচ সিন্ধুকে এক টুকরো হাড়ও পড়েনি। পজুয়াকে কেউ ওভাবে খুন করবে কেন, তোমার কি ধারণা? দীপক একটু চুপ করে থাকল। সম্ভবত ভজুয়া কিছু জানতো। তার মানে শচীনদা আর জগাইকে কে বা কারা ওভাবে খুন করেছে সে হয়তো জানতে পেরেছিল। কারণ জগাই খুন হওয়ার পর ভজুয়া আমাকে বলেছিল যে খামোখা একজন সাধু সন্ন্যাসী মানুষের বদনাম রটাচ্ছে লোকে। তাঁর আত্মা স্বর্গে বাস করছেন ভগবানের কাছে। ভজুয়া বলেছিল যে শিগগির নাকি সে এর বিহিত করবে। ভজুয়া বলেছিল? হ্যাঁ তো, দাদুর জ্যাঠামশাই সম্পর্কে ভজুয়ার খুব শ্রদ্ধা ছিল। তার ঠাকুরদার বাবা নাকি ওর সেবা করত। দীপক হঠাৎ একটু নড়ে বসল। হ্যাঁ, মনে পড়ে গেল, গত মাসে দোতলা থেকে অনেক রাতে আমি ঝিলের ধারে জঙ্গলের ভেতর একটা আলো দেখেছিলাম। ছেলেবেলা থেকে আমি তো আসানসোলে পড়াশোনা করেছি, কঙ্কগড়ে সবসময় থাকিনি। তো সকালে মাকে কথাটা বললাম। মা বললেন যে ওই জঙ্গলে আলো নাকি নতুন কিছু নয়, মাও নাকি অনেকবার দেখেছেন। আমি কিন্তু এতকাল পরে ওই একবার। কিসের আলো বলুন তো? মানে টর্চ না হ্যারিকেন? না, মশালের আলো বলেই তো মনে হয়েছিল। কর্নেল চোখে হেসে বললেন, প্রেতাত্মারা টর্চ বা হ্যারিকেন জ্বালে না জয়ন্ত। দীপক বলল, আপনি কি ভূত প্রেতে বিশ্বাস করেন? প্রকৃতিতে তো আর রহস্যের শেষ নেই দীপু। দীপক যেন একটু বিরক্ত হয়েই উঠে দাঁড়ালো। বলল, আমি চলি তাহলে। আচ্ছা, এসো। দীপক বেরিয়ে গেলে বললাম,
কঙ্কুগড়ের সাংঘাতিক ভূতটা আপনাকে পেয়ে বসেছে মনে হচ্ছে। ভূত বা প্রেতাত্মার সঙ্গে প্রকৃতির কি সম্পর্ক? আছে আছে, প্রকৃতি চির আদিম, ভূতপ্রেত আদিম শক্তি ডার্লিং। কঙ্কগড়ে আমরা উঠেছিলাম সরকারি ডাক বাংলোয়। বাংলোটি পুরনো ব্রিটিশ আমলে তৈরি, গড়নে বিলিতি ধাঁচ, কিন্তু অযত্নের ছাপ আষ্টে পৃষ্ঠে লেগে আছে। লনের ফুলবাগান এবং চারপাশে দেশি বিদেশি গাছপালা একেবারে জঙ্গলে হয়ে গেছে। চৌকিদার রঘুলাল দুঃখ করে বলছিল যে নতুন সার্কিট হাউস হওয়ার পর সরকারি কর্তারা এলে নাকি সেখানেই ওঠেন। সেখানে জায়গা না পেলে তবে কদাচিৎ কেউ এখানে জোটেন। আসলে বসতি থেকে বেশ খানিকটা দূরে বলেই বোধহয় এই দুরবস্থা। তবে নিচেই সেই বিশাল ঝিল এবং পাশেই জঙ্গলের শুরু। তার ওধারে একটা নদী আছে। তার মানে এক সময় ঝিলটি নদীর অববাহিকার একটি স্বাভাবিক জলা ছিল। ইদানিং অনেকে একে লেক বলতে শুরু করেছে। খনি অঞ্চলের শিল্পনগরী থেকে দল বেঁধে অনেকে পিকনিক করতেও আসে। রঘুলাল বলছিল যে নরবলির পর পিকনিক বন্ধ হয়ে গেছে। সন্ধ্যার অনেক আগে এদিকটা জনহীন হয়ে পড়ে। রঘুলালও সূর্যাস্তের আগেই বাড়ি চলে যায়। তবে কর্নেল স্যার যখন এসেছেন তখন রাত্রিটা এখানে কাটাতে তার ভয় নেই। এই সাহেবকে সে ভালোই চেনে, এর আগে তো কতবার উনি এখানে এসেছেন। আমরা পৌঁছেছিলাম বিকেল 4টে নাগাদ। আমাকে বিশ্রাম করতে বলে কর্নেল একাই বেরিয়েছিলেন। বাংলোর বারান্দা থেকে লক্ষ্য করছিলাম উনি বাইনোকুলারে পাখি টাকি দেখতে দেখতে জঙ্গলের ভেতরে ঢুকে গেলেন। রঘুলাল একটা থামে হেলান দিয়ে বসে কঙ্কগড়ের গল্প করছিল। তান্ত্রিক আদিনাথের অলৌকিক কীর্তিকলাপের কথাও বলছিল সে। আদিনাথের কঙ্কালের ধড় ও মুন্ডের কাহিনীও তার জানা। ধড় ও মুন্ড জোড়া লাগলে তান্ত্রিক আদিনাথ যে সশরীরে আবার আবির্ভূত হবেন এটা সে বিশ্বাসও করে, এবং তার ধারণা যে এই কাজটা কেউ এতদিনে করতে পেরেছে। তাই তান্ত্রিক বাবা নিজের কাজে নেমে পড়েছেন। বললাম, কিন্তু তান্ত্রিক বাবা তো শুনেছি 108টা নরবলি দিয়ে সিদ্ধিলাভ করেই ছিলেন, আবার উনি নরবলি দিচ্ছেন কেন? রঘুলাল বাংলা বলতে পারে, একেবারে বাঙালির মতোই। মাথা নেড়ে বলল, না না স্যার, 108টা নরবলির আগে উনি নিজেই তো বলি হয়েছিলেন। শুনেছি 3টে নরবলি বাকি ছিল, এতদিনে হয়ে গেল। এই লোক তিনটিকে তুমি চিনতে? চিনব না কেন স্যার? প্রথমে তো বলি হলেন শচীন বাবু, উনি ম্যাজিক দেখাতেন। ম্যাজিশিয়ান ছিলেন? আগে হ্যাঁ, এদেশ উদেশ ঘুরে ম্যাজিক দেখিয়ে বেড়াতেন। তো তারপর গেল জগাই। জগাই তো শ্মশানে মরা পোড়াতো। আর শেষে গেল ওই ভজুয়া, জমিদার বাড়ির কাজের লোক। জমিদারি আমাদের ছোটবেলায় উঠে গেছে, তাহলেও জমিদার বাড়ির নামটা টিকে আছে। তবে দেখলে বোঝা যায় যে কি অবস্থা ছিল। কিন্তু ব্যাপারটা একবার বুঝুন, তান্ত্রিক বাবা ছিলেন ওই জমিদার বাড়ির লোক। শুনেছি বিষয় সম্পত্তি ছেড়ে জপতপ নিয়েই পড়ে থাকতেন। এরপর রঘুলাল রামুধোপা আর তার গাধার গপ্পে চলে এলো। ঘেয়ে উদ্ভট গল্প শোনাচ্ছে ঝিলের ধারে কিছুক্ষণ বেড়ানো ভালো। লনে নামলে রঘুলাল চাপা গলায় সাবধান করে দিল, আধার হওয়ার আগেই চলে আসবেন স্যার। কর্নেল স্যারের কথা আলাদা, উনি মিলিটারির লোক। গেট বেরিয়ে ধাপবন্দি পাথরের সিঁড়ি, ফাটলে ঝোপ আর আগাছা গজিয়ে আছে। নিচের রাস্তা এবড়ো খেবড়ো। রাস্তাটা এসেছে বাঁ দিক থেকে এবং এখানেই তার শেষ। ডান দিকে ছোট বড় নানা গড়নের পাথর এবং ঝোপঝাড় আর গাছপালা। সামনে এক ফালি পায়ে চলা পথ নেমে গেছে ঝিলের ধারে। সেখানে গিয়ে দেখি একটা ভাঙা চোরা পাথুরে ঘাট। ঝিলের জলটা স্বচ্ছ, সূর্য পেছনে গাছপালার আড়ালে নেমে গেছে, তাই ঝিলে ছায়া পড়েছে। সামনে দূরে ধূসর কুয়াশা,
একটা পানকৌড়ি আপন মনে ডুব সাঁতার খেলছে। একটু দূরে থামের আড়ালে কোথাও জলপিপির ডাক শোনা গেল। ঘাটের মাথায় বসেছিলাম। কর্নেলের সংসর্গে মাথার ভেতর হয়তো প্রকৃতিপ্রেম ঢুকে গেছে। দিন শেষের এই ধূসর সময়টা সত্যিই অনুভব করার মতো। জল মাকড়সার অবিশ্বাস্য গতিতে ছোটাছুটি, জলজ ফুলের ওপর টুকটুকে প্রজাপতি ও গাংফড়িনের ওড়াউড়ি, পাকপাকালির ডাক, সব মিলিয়ে জীবজগতের একটা আশ্চর্য স্পন্দন। হঠাৎ পাশে খুট করে একটা শব্দ। চমকে উঠে দেখি এক টুকরো ঢিল সদ্য গড়িয়ে পড়ছে। বুকটা ধড়াস করে উঠল। ঝটপট উঠে দাঁড়িয়ে চারপাশে তন্ন তন্ন করে খুঁজলাম, কাউকেও দেখতে পেলাম না। ঢিলটার দিকে তাকিয়ে চমকে উঠলাম। গাডার দিয়ে ভাঁজ করা এক টুকরো কাগজ বাঁধা আছে। কাঁপা কাঁপা হাতে কুড়িয়ে নিলাম। কাগজটার ভাঁজ খুলে দেখি ডট পেনের লাল কালিতে লেখা আছে, ওহে টিকটিকির চেলা, কাল সকালেই কঙ্কগড় ছেড়ে না গেলে মা চণ্ডিকার পায়ে বলি হয়ে যাবে। বুড়ো টিকটিকিকে জানিয়ে দিও, আজ রাতে প্রেতাত্মা পাঠিয়ে আগাম সংকেত দেব, সাবধান। হাতের লেখা আঁকা বাঁকা খুদে হরফ, খুব ব্যস্তভাবে লেখা। চিরকুটটা পকেটে ভরে আবার কিছুক্ষণ চারপাশে খুঁটিয়ে দেখলাম, কেউ কোথাও নেই। ঝিলের পশ্চিম পাড় এটা, উত্তর পূর্ব কোণে কঙ্কগড় বসতি এলাকা শুরু। প্যান্টের পকেট থেকে রিভলভার বের করে এদিকে ওদিকে নজর রেখে বাংলোর নিচে পৌঁছলাম। অজানা ত্রাসে গা ছমছম করছিল। লোকটা কি আড়াল থেকে নজর রেখেছে? আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রিভলভার পকেটে ঢুকিয়ে দ্রুত বাংলোয় উঠে গেলাম। রঘুলাল আমাকে দেখে সুইচ টিপে বাতিগুলো জ্বেলে দিল। তারপর আমার দিকে তাকিয়ে উদ্বিগ্ন মুখে বলল, আপনি কি কিছু থেকে ভয় পেয়েছেন স্যার? রুক্ষ মেজাজে বললাম, না, কেন? রঘুলাল বিনীত স্বরে বলল, না, আপনাকে কেমন যেন দেখাচ্ছে। কিছুই দেখাচ্ছে না, তুমি তুমি শিগগির এক কাপ চা করো। কর্নেল ফিরলেন ঘণ্টাখানেক পরে। সহাস্যে বললেন, রামুর গাধাটার সঙ্গে দেখা হয়ে গেল ডার্লিং। গাধাটার সাহসের কিন্তু প্রশংসা করতে হয়। ওকে বুঝিয়ে বললাম, দেখো বাপু, এত বাড়াবাড়ি ভালো নয়। গাধা বলেই বিধানশাস্ত্রে আছে বলে তো শুনিনি, তবে বলা তো যায় না। আসতেই বললাম, ব্যাপারটা কিন্তু রসিকতা করার মতো নয় কর্নেল, রীতিমতো বিপজ্জনক। এই দেখুন। কর্নেল চিঠিটা পড়ে নিয়ে বললেন, কোথায় পেলে? ঘটনাটা বললাম। শোনার পর কর্নেল একটু বেজার মুখে বললেন, লোকটা আমাকে টিকটিকি বলেছে। এটাই আমার পক্ষে যথেষ্ট অপমানজনক। তুমি তো জানো জয়ন্ত, টিকটিকি কথাটা এসেছে ডিটেকটিভ থেকে। আমি লোকদের বোঝাতে পারি না যে আমি ডিটেকটিভ নই, এবং কথাটা আদতে একটা গালাগাল। আজ রাতে ভূত পাঠাবে বলে শাসিয়েছেও। তা একটা কেন, 100টা পাঠাক, কিন্তু টিকটিকি, ছি। বলেই কর্নেল হাঁকলেন, রঘুলাল। রঘুলাল কিচেন থেকে ট্রেতে কফির পট আর পেয়ালা সাজিয়ে এনে টেবিলে রাখল। সেলাম দিয়ে বলল, কর্নেল স্যারকে আসতে দেখেই আমি কফি বানাতেই গিয়েছিলাম। কর্নেল চোখে কৌতুক ফুটিয়ে বললেন, খবর পেয়েছি আজ রাতে বাংলোয় ভূতে এসে হানা দেবে, তৈরি থেকো রঘুলাল। রঘুলাল কাঁচুমাচু হাসল। কর্নেল স্যার থাকতে ভূত পেরেত ডাক বাংলোর কাজ ঘেঁচতে সাহস পাবে না। কিন্তু স্যার,
একটু আগে আমার মেয়ে দুলারি এসেছিল, বললো ওর মায়ের নাকি খুব জ্বর। আমি ওকে ডাক্তারবাবুর কাছে যেতে বললাম। তো কর্নেল হাত তুলে বললেন, না না না, তুমি বাড়ি চলে যেও। রাতের খাবারটা বরং এখনই তৈরি করে রাখো, আমরা খেয়ে নেবক্ষণ। রঘুলাল হন্তদন্ত হয়ে কিচেনের দিকে চলে গেল। বললাম, রঘুলাল কিন্তু আসলে কেটে পড়তেই চাইছে। ওর মেয়ের এসে মায়ের জ্বরের খবর দেওয়াটা স্রেফ মিথ্যে কথা। কেন বলো তো? ওর মেয়ে এলে তো আমি টের পেতাম। তুমি কিছুই টের পাও না জয়ন্ত? তারপর টেবিলে রাখা বাইনোকুলারটি দেখিয়ে বললেন, এই যন্ত্রচোখ দিয়ে ফ্রক পরা একটা বাচ্চা মেয়েকে বাংলোর লনে আমি দেখেছি। অবশ্য তোমাকে দেখতে পাইনি, কারণ বাংলোটা উঁচুতে, তুমি নিচে ওই ঝিলের ধারে ছিলে। ওখানে যথেষ্ট ঝোপঝাড়। তবে তোমার কিন্তু সাবধান হওয়া উচিত ছিল। তান্ত্রিক হরনাথের প্রেতাত্মা আবার ধারালো খাঁড়া হাতে ঘুরে বেড়াচ্ছে কিনা। কর্নেল কফি শেষ করে ঘরে ঢুকলেন। সত্যি বলতে কি, একা বারান্দায় বসে থাকতে কেমন যেন অস্বস্তি হচ্ছিল। ঘরে ঢুকে দেখি কর্নেল টেবিল পাতির আলোয় একগোছা অর্কিড খুঁটিয়ে দেখছেন। বোঝা গেল যে জঙ্গলের কোথাও থেকেই সংগ্রহ করছেন। আমাকে সেই অর্কিডটার বৈশিষ্ট্য বোঝাতে শুরু করলে বললাম, ও সব পরে শুনবো। রঘুলালের কাছে কিছু তথ্য জোগাড় করেছি। অর্কিডের চেয়ে আবার সেগুলো দামি। কি তথ্য? শচীনবাবু ছিলেন ম্যাজিশিয়ান, আর জগাই ছিল শ্মশানের। ম্যাজিশিয়ানদের বলা হয় জাদুকর। জাদুর সঙ্গে নাকি তন্ত্রমন্ত্রের সম্পর্ক আছে। আবার তন্ত্রমন্ত্রের সঙ্গে তান্ত্রিক এবং তান্ত্রিকের সঙ্গে শ্মশানের সম্পর্ক আছে। কাজেই তোমার তথ্য বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু শাস্ত্রী মশাই মানে দীপুর বাবার কাছে সে খবর কলকাতায় বসেই আমি পেয়ে গেছি। চাপা গলায় বললাম, যাই বলুন, এই রঘুলাল লোকটিকে কিন্তু আমার পছন্দ হচ্ছে না। খুব ধূর্ত, আমাকে ভয় দেখাচ্ছিল। তাছাড়া ঝিলের ঘাট থেকে বাংলোয় ফেরার সময় কি করে ও টের পেল যে আমি সত্যি সত্যি ভয় পেয়েছি? বলল আমাকে, আপনি কি ভয় পেয়েছেন? আপনাকে কেমন যেন দেখাচ্ছে। তোমাকে এখনো কেমন যেন দেখাচ্ছে ডার্লিং? ভূতপ্রেত যারা বিশ্বাস করে না, ভূতপ্রেতের ভয় তাদেরই বেশি। বিশেষ করে আবার ভূতের চিঠি ভূতের চেয়েও সাংঘাতিক। চটে গিয়ে বললাম, ভূতপ্রেত হুমকি দিয়ে চিঠিটা লেখেনি, লিখেছে কোনো মানুষ। মানুষ? সেই মানুষকেই সম্ভবত তান্ত্রিক আদিনাথের ভূত ভর করেছে। আমার রসিকতা শোনার মেজাজ একেবারেই ছিল না। তবে বরাবর এটা লক্ষ্য করেছি যে রহস্য যত জটিল এবং সাংঘাতিক হয়, আমার বৃদ্ধ বন্ধুটিকে রসিকতা তত বেশি ভূতের মতো ভর করে। আমি বিছানায় গিয়ে হাত পা ছড়িয়ে দিলাম। ট্রেন আর বাস জার্নির ধকল এতক্ষণে পেয়ে বসেছিল। একটু পরে লক্ষ্য করলাম যে কর্নেল পকেট থেকে এক টুকরো ভাঙা চাকতির মতো কি একটা ছোট্ট জিনিস বের করলেন। তারপর কিট ব্যাগ থেকে খুদে একটা ব্রাশ আর লোশনের শিশিও বেরোতে দেখলাম। চাকতিটার আধখানা চাঁদের মতো গড়ন। লোশনে ব্রাশ চুবিয়ে ঘষতে থাকলেন কর্নেল। জিজ্ঞেস করলাম, জঙ্গলে মোহর কুড়িয়ে পেয়েছেন বুঝি? মোহরের ভাঙা টুকরো বলতেও পারো, তবে সোনার নয়, সেকেলে মুদ্রাও নয়। কী সব খোদাই করা সিলের টুকরো। কাদা ধুয়ে ফেলেও কিছু বুঝতে পারিনি। দেখা যাক। কিছুক্ষণ পরে রঘুলালের সাড়া পাওয়া গেল। ওর হাতে টর্চ আর লাঠি দেখলাম। দরজায় এসে দাঁড়িয়ে বলল, সব রেডি রইল স্যার, কিচেন ঘরের চাবিটা আমি দিয়ে যাচ্ছি। আমি আবার ভোর 6টায় চলে আসব। কর্নেলের ইশারায় ওর হাত থেকে কিচেনের চাবি নিয়ে নিলাম। ও চলে গেল। কর্নেল ভাঙা সিলটা
আতশ কাছে দেখতে থাকলেন। জিজ্ঞেস করলাম, গুপ্ত যুগের সিল নাকি? কি গুপ্ত যুগ? কর্নেল নিঝুম সন্ধ্যারাতের পুরনো ডাকবাংলোর স্তব্ধতা ভাঙচুর করে অট্ট হাসি হাসলেন। হুম, ওই এক পুরাতাত্ত্বিক বাতিক জয়ন্ত। মাটির তলায় কিছু পাওয়া গেলেই শটান গুপ্ত যুগ, তার আগে বা পরে নয়। তবে এটাই আশ্চর্য, এটা পুরো একটা সিলের আধখানা মাত্র। সিলটা আধখানা কেন, এটাই হলো প্রশ্ন। এই সময় আচমকা বাংলোর আলো নিভে গেল। কর্নেল তখনই টর্চ জ্বেলে বললেন, ফায়ারপ্লেসের ওপর থেকে হ্যারিকেনটা এনে জেলে দাও তো জয়ন্ত। লোডশেডিং প্রেতাত্মাকে বাংলোয় আসার সুযোগ করে দিতে পারে, কুইক। তার কণ্ঠস্বরে স্বভাবসিদ্ধ কৌতুক, কিন্তু আমার গা ছমছম করতে লাগলো। ইংরেজ আমলের বাংলো, কাজেই ফায়ারপ্লেস আছে। ঝটপট হ্যারিকেন জেলে এনে টেবিলে রাখলাম। দরজাটা বন্ধ করতেই যাচ্ছিলাম, হঠাৎ কর্নেল বললেন, চলো বরং বারান্দায় বসে একটু জ্যোৎস্নায় প্রকৃতি দর্শন করা যাক। বেরিয়ে গিয়ে দেখি যে সুন্দর জ্যোৎস্না ছড়িয়ে আছে। ঝিলের জল একেবারে ঝিলমিল করছে, গাছপালা তোলপাড় করে বাতাস বইছে। সেই অস্বস্তিকর অনুভূতিটা আবার ফিরে এলো। ভয়ের চোখে এদিকে ওদিকে তাকাচ্ছিলাম। হাতে টর্চ এবং পকেটে রিভলভারটা তৈরি আছে। আসতে বললাম, সত্যি লোডশেডিং নাকি কেউ মেইন সুইচ অফ করে রেখেছে? একবার দেখে আসা উচিত, কারণ ওই তো দূরে আলো দেখা যাচ্ছে। ছেড়ে দাও, জ্যোৎস্নায় পুরনো পৃথিবীকে ফিরে পাওয়া যায়। তাছাড়া জ্যোৎস্নায় একটা নিজস্ব সৌন্দর্যও আছে। কোন কবি যেন লিখেছিলেন, এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো, শিমরণ স্বরূপ সমান। বিরক্ত হয়ে বললাম, মৃত্যুটা প্রেতাত্মার হাতে হওয়াটা কিন্তু বড্ড অপমানজনক। আমরা মানুষ। ডার্লিং, তাহলে দেখছি এই আদিম পরিবেশ তোমাকে প্রেতাত্মায় বিশ্বাসী করতে পেরেছে। ও গাছ, আসলে আমি বলতে চাইছি। বলার আগে একবার দেখে নাও। ওই দেখো, ডান দিকে ঝোপের আড়ালে প্রেতাত্মা উঁকি দিচ্ছে। ভেবা চাকা খেয়ে সেই দিকে টর্চের আলো ফেললাম। কয়েক সেকেন্ডের জন্য বোধ বুদ্ধি হারিয়ে গেল। দক্ষিণ পশ্চিমের ঢালের মাথায় উঁচু ঝোপ জঙ্গল। একখানে ঝোপ থেকে মুখ বের করে আছে সত্যিই একটা কঙ্কাল। খুলি থেকে কাঁধ অবধি দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে টর্চ টেবিলে রেখে রিভলভার বের করে ছুঁড়লাম। কর্নেল আমার কাঁধ ধরে নাড়া দিলেন। জয়ন্ত, জয়ন্ত, কি করছোটা কি? এবার টর্চ জ্বেলে দেখি কঙ্কাল অদৃশ্য। উত্তেজিতভাবে বললাম, অবিশ্বাস্য, অসম্ভব। কর্নেল উঠে দাঁড়িয়ে চাপা স্বরে বললেন, সব ভিস্তে দিলে তুমি। আমাদের কাছে ফায়ার আর্মস আছে জেনে গেল প্রেতাত্মাটা। এবার তো খুবই সাবধান হয়ে যাবে। বলেই কর্নেল টর্চের আলো ফেলতে ফেলতে ঝোপটার দিকে এগিয়ে গেলেন। ভেতরে ঢুকে কিছুক্ষণ চারিদিকে আলো ফেলে তন্ন তন্ন করে খুঁজে ফিরে এলেন। একটু হেসে বললেন, যা ভেবেছে ঠিক তাই। একটা কথা বলি ডার্লিং, এখানে কোথাও যা কিছু ঘটুক কখনো মাথা খারাপ করে ফেলবে না। বিশেষ করে ওই গুলি ছোঁড়াটা চলবে না কিন্তু। ও, তা বলি দিলেও চুপচাপ থাকবো? তোমাকে বলি দিয়ে ওর লাভ হবে না। আপনাকে যদি চোখের সামনে বলি দেয়, চুপচাপ দাঁড়িয়ে দেখবো? কর্নেল বারান্দায় বসে চুরুট জেলে বললেন, আমাকে বলি দেওয়ার সাহস ওর হবে না, কারণ আমার মনে হচ্ছে ও আমাকে ভালোই চেনে। কঙ্কগড়ে আমি তো এই প্রথম আসছি না।
হেঁয়ালি করা কর্নেলের এক বিরক্তিকর অভ্যেস, তাই আমি চুপ করে গেলাম। একটু পরে নিচের দিকে মোটর সাইকেলের শব্দ শোনা গেল। আলোর ঝলকানি দেখা যাচ্ছিল। গেটের নিচের রাস্তায় এসে মোটর সাইকেলটা থামল। তারপর টর্চের আলোয় দীপককে আসতে দেখলাম। তার হাতেও টর্চ ছিল। বারান্দায় এসে বলল, আলো নেই কেন কর্নেল? সার্কিট হাউসে আলো দেখে এলাম, ওখানে আলো থাকলে তো এখানেও থাকার কথা। সম্ভবত ওই প্রেতাত্মা মেইন সুইচ অফ করে দিয়ে গেছে। দিক না, জ্যোৎস্না তো আজকাল দুর্লভ হয়ে উঠেছে। যাই হোক, আমরা এখানে উঠেছি কি করে জানলে? দীপক হাসল। কিছুক্ষণ আগে রামু পাগলা, মানে সেই রামু বাবার কাছে গিয়েছিল। বিকেলে ঝিলের জঙ্গলে ওর গাধার খোঁজে গিয়ে নাকি আড়াল থেকে দেখেছে যে এক দাড়িওয়ালা সাহেব ভূত ওর গাধার সঙ্গে কথা বলছেন। দেখেই সে পালিয়ে এসেছে। আপনি তো শুনেছেন বাবার কোবরেজি বাতিক আছে। রামুকে রোজ সাংঘাতিক সাংঘাতিক কিসব পাচন গেলাচ্ছেন। রামুও লক্ষ্মী ছেলের মতো রোজ 3 বেলা বাবার কাছে পাচন গিলতে যায়। তো বাবা আমাকে খোঁজ নিতে বললেন যে আপনি এই ডাকবাংলোতেই উঠেছেন কিনা, কারণ এই ডাকবাংলোটা ঝিল আর জঙ্গলের কাছেই। আর আমাদের হালদার মশাইয়ের খবর কি? ওকে নিয়ে একটু প্রবলেম। সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছেন, কিন্তু এখনও ফেরেননি। গতকালও তাই, একেবারে রাত দুপুরে ফিরেছিলেন। আজ যে কখন ফেরেন কে জানে। কতদূর এগোলেন কিছু বলেছেন তোমাকে? ঠাকুরদার জ্যাঠামশাইয়ের খুলি কোথায় পোঁতা ছিল সেই জায়গাটা নাকি উনি খুঁজে পেয়েছেন, কিন্তু আপাতত আমাকে জায়গাটা দেখাতে চান না। যথাসময়েই দেখাবেন। দ্যাটস মাচ। দীপক উঠে দাঁড়ালো। আমি একবার মেইন সুইচটা দেখে আসি। এভাবে বসে থাকার কোনো মানে হয় না। থাক দীপু, পরে আলো জ্বালা হবে। তুমি গিয়ে দেখো তো হালদার মশাই ফিরলেন কিনা। ওর জন্য একটু চিন্তা হচ্ছে। গোয়েন্দা হিসেবে পাকা, পুলিশের প্রাক্তন দারোগা, দুর্দান্ত সাহসী, তবে বড্ড হঠকারী মানুষ। আর শোনো, আমার সঙ্গে প্রকাশ্যে আবার যোগাযোগ করো না। দরকার হলে আমিই করব। বাবাকে বলো যে আমরা খাসা আছি। প্রেতাত্মা দর্শনেরও সৌভাগ্য হয়েছে। মাই গুডনেস, প্রেতাত্মা মানে? ভূত ভূত দীপু, তুমি এখনই কেটে পড়ো। দীপক হেসে ফেলল। তারপর ঠিক আছে চলি বলে চলে গেল। কিচেনের পাশে মেইন সুইচ সত্যিই নামানো ছিল। আমার সন্দেহ রঘুলালই কাজটা করেছে, কিন্তু কর্নেল আবার তা মানতে রাজি নন। রঘুলাল তাঁর চেনা লোক, অমন বিশ্বাসী লোক নাকি তিনি জীবনে দেখেননি। দুর্লভ প্রজাতির পাখি, প্রজাপতি, অর্কিডের খোঁজে বহুবার তিনি কঙ্কগড়ে এসেছেন। রঘুলাল তাঁর সেবা যত্নের একেবারেই ত্রুটি করেনি, তার সঙ্গী হয়েও ঘুরেছে। তবে লোকটি যে পাকা রাঁধুনি স্বীকার না করে পারলাম না। খাওয়ার পর বারান্দায় কিছুক্ষণ গল্প স্বল্প করে যখন শুয়ে পড়লাম, তখন প্রায় রাত 10টা বাজে। আমার ঘুম আসছিল না। কর্নেল কিন্তু দিব্যি নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। জানালার দিকে তাকাতেই আমার বেশ ভয় করছে। এই বুঝি তান্ত্রিক আদিনাথের কঙ্কাল এসে উঁকি দেবে। কখন ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ কর্নেলের ডাকে ঘুম ভেঙে গেল। চাপা স্বরে বলে উঠলেন, ডার্লিং উঠে পড়ো, উঠে পড়ো ডার্লিং, শিগগির। ধর্মর করে উঠে বসে বললাম, হে সকাল হয়ে গেল নাকি? না, রাত 1:30 বাজে, এখনই বেরিয়ে পড়া দরকার। ওঠো ওঠো। কোথায়? বাইরে গিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। দরজা কর্নেল খুলেই রেখেছেন। বাংলোর লনে আলো পড়েছে, তার ওধারে আদিম প্রকৃতি।
ঝিলের দক্ষিণে জঙ্গলের ভেতর একটা আলো চোখে পড়ল। আলোটা নড়াচড়া করছে। বললাম, দীপক এই আলোর কথাই বলেছিল তাহলে? হ্যাঁ, সেই আলো। ঝটপট রেডি হয়ে নাও। টর্চ, ফায়ার আর্মস সব সঙ্গে নেবে, কিন্তু সাবধান, আলো জ্বালবে না বা মাথা খারাপ করে ওই গুলি ছুঁড়বে না। কর্নেল তৈরি হয়েই ছিলেন। আমি তৈরি হয়ে বেরোলে দরজায় তালা এঁটে দিলেন। তারপর দুজনে গেট পেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে রাস্তায় নামলাম। এবার কর্নেল আগে আর আমি পেছনে। জ্যোৎস্নার জন্য জঙ্গলের ভেতরটা মোটামুটি স্পষ্ট। কোথাও চকরা বকরা, কোথাও ঘন ছায়া। সনসন করে বাতাস বইছে। কর্নেল যেভাবে এগিয়ে যাচ্ছেন, বুঝতেই পারলাম যে এই জঙ্গলের অন্ধি সন্ধি ওর একেবারে পরিচিত। সেই আলোটা কখনো কখনো আড়ালে পড়ে যাচ্ছে। আলোটা জ্বলছে ঝিলের দক্ষিণ পূর্ব কোণে। প্রায় মিনিট 15 পরে আমরা যেখানে পৌঁছেছিলাম সেখানে একটা ধ্বংসস্তূপ। কর্নেল গুঁড়ি মেরে জঙ্গলে ঢাকা স্তূপের মাঝখান দিয়ে এগোলেন। ফিসফিস করে বললেন, চুপচাপ এসো। শব্দটিও নয়। খানিকটা এগিয়ে একটা উঁচু প্রকাণ্ড বট গাছের তলায় গেলাম দুজনে। প্রকাণ্ড সব ঝুড়ি নেমেছে বট গাছটার। একটা ঝুড়ির আড়ালে কর্নেল বসে পড়লেন। আমিও বসলাম। সামনে খানিকটা ফাঁকা জায়গা। সেখানেই একটা মশাল মাটিতে পোঁতা আছে, দাউ দাউ করে জ্বলছে। আর মশালের পাশে দাঁড়িয়ে বিকট অঙ্গভঙ্গি করছে সেই নর কঙ্কালটা। মশালের পেছনে একটা পাথুরের দেওয়াল। দেওয়ালে কঙ্কালটার ছায়াও নড়ছে। নিজের চোখে সত্যি বিশ্বাস করা কঠিন এমনই একটা দৃশ্য। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যে কঙ্কালের দুহাতের মুঠোয় একটা চকচকে খাড়া। একটু তফাতেই একটা হাড়ি কাঠ পোতা আছে। তার পাশে একটা লোক আষ্টে পৃষ্ঠে বাঁধা অবস্থায় পড়ে আছে। কঙ্কালটা খাড়া নাচিয়ে হঠাৎ খ্যানখ্যানে গলায় বলে উঠল, এখনো বলছি, ওটা কোথায় আছে বল, না বললেই বলি হয়ে যাবি। বন্দি লোকটা গো গো করে কি বলার চেষ্টা করলো, কিন্তু পারল না। কঙ্কালটা হুঙ্কার দিল, ন্যাকামি হচ্ছে? তুই আমার খুলির সমাধি খুঁড়েছিস, তুই তুই ওটা পেয়েছিস, দে দে বলছি। বন্দি লোকটা আবার গো গো করে উঠল। তখন কঙ্কালটা এক পা বাড়িয়ে খাড়া তুলে তেমনই খ্যানখ্যানে গলায় বলে উঠল, তবে মার। এরপর আমার আর মাথার ঠিক রইল না। কর্নেলের নিষেধ ভুলে গেলাম। চোখের সামনে নরবলি হবে, আজ তো একটা ভূত মানুষের গলায় কূপ বসাবে, কি সহ্য করা যায়? হ্যাঁ, এক লাফে বেরিয়ে গিয়ে রিভলভার তুলে গর্জে উঠলাম, নিকুচি করেছে ব্যাটার ছেলে ভূতের। অমনি কঙ্কালটা শূন্যে ভেসে পেছনের পাঁচিলের আড়ালে অদৃশ্য হয়ে গেল। তাড়া করতে যাচ্ছি, অমনি কর্নেল ডাকলেন, জয়ন্ত, জয়ন্ত, কি পাগলামি করছো? খাপ্পা হয়ে বললাম, পাগলামি আমি করছি না আপনি? চোখের সামনে একটা মানুষকে একটা ব্যাটার ছেলে ভূত বলি দেবে? কর্নেল অট্টহাসি হাসলেন, প্রেতাত্মার পেছনে তাড়া করে লাভ নেই ডার্লিং, বরং এসো ওই হালদার মশাইয়ের বাঁধন খুলে দিই। আকাশ থেকে পড়ে বললাম, উনি হালদার মশাই? কি সর্বনাশ! কর্নেল মশালটা উপড়ে এনে বন্দি হালদার মশাইয়ের কাছে পুঁতলেন। মশালটা তৈরি করা হয়েছে একটা ত্রিশূলে। টর্চের আলোয় গোয়েন্দা ভদ্রলোকের দুর্দশা দেখে সত্যিই কষ্ট হলো। দড়ির বাঁধন খুলে দেওয়ার পর উনি তড়াক করে উঠে দাঁড়ালেন। খিখি করে একচোট হেসে বললেন, বলি দিত না, ভয় দেখাইতেছিল। কর্নেল টর্চের আলো জেলে সেই ভাঙা দেওয়ালের কাছে কিছু তদন্ত করতে গেলেন। আমি বললাম, হালদার মশাই, কঙ্কালটার হাতে কিন্তু খাড়া ছিল, সে সত্যি সত্যি আপনার গলায় কিন্তু কোপ বসাতে যাচ্ছিল। কি কঙ্কাল? হালদার মশাই পোশাক থেকে ধুলো ছাড়তে ছাড়তে বললেন,
কই কঙ্কাল? কোথায় কঙ্কাল? কোথায় বা দেখলেন? গোয়েন্দা ভদ্রলোক বাধা দিয়ে বললেন, না, একজন সাধু বাবা ক্যাপালিক কইতে পারে, তারে ফলো করে আসছিলাম। হঠাৎ সে গাছের উপর থেকে জাম্প দিল। উফ, কি সাংঘাতিক জোর তার গায়ে মশাই! কিন্তু আমরা তো দেখলাম যে একটা কঙ্কাল খাড়া হাতে আপনাকে শাসাচ্ছে। ফুল দেখছেন? বলে হালদার মশাই প্যান্টের পকেটে হাত ঢোকালেন। আবার একচোট হেসে বললেন, আমার ফায়ার আর্মস আছে, টের পায় নাই। তাহলে কোনো কঙ্কাল আপনি দেখেননি? না। কিন্তু সে আপনার সঙ্গে কথা বলছিল, শাসাচ্ছিল। কাপালিক, কাপালিক। কর্নেল এসে বললেন, কঙ্কালটাকে হালদার মশাই দেখতে পাননি, কারণ ওকে ওপাশে কাত করে ফেলে রেখেছিল। উনি ভাবছিলেন যে কাপালিক ওকে ধরেছে, সেই কথা বলছে। হালদার মশাই নস্যির কৌটো বের করে একটু নস্যি নিলেন, তারপর বললেন, কর্নেল স্যার, জয়ন্তবাবু কঙ্কালের কথা বলছেন, কিছুই তো বুঝতে পারতাছি না। আপনি একটু বুঝাইয়া দেন, এখানে স্কেলিটন আইলো কেমনে? পরে বুঝিয়ে দেব। এদিকটায় ঝিলের একটা ঘাট আছে, চলুন। ঝিলের জলে ঘাড়ে আর চোখে মুখে জলে ঝাপটা দেবেন, ব্রেনটা একেবারে ঝরঝরে হয়ে যাবে। কর্নেল মশালটা মাটিতে ঘষটে নেভালেন, তারপর ধ্বংসস্তূপের ভেতর দিয়ে পথ দেখিয়ে নিয়ে গেলেন। এখানেও একটা ভাঙাচোরা পাথুরে ঘাট। হালদার মশাই রোগড়ে রোগড়ে হাত মুখ ধুলেন, কাঁধে জলের ঝাপটা দিলেন। তারপর বললেন, ওই যা, ওয়্যার আর মাই শুজ অ্যান্ড মাই টর্চ? দেখলেন তো জল আপনার ব্রেন কেমন চাঙ্গা করে দিয়েছে। হালদার মশাই জুতো দুটো ওপাশে একটা ভাঙা মন্দিরের তলায় অনেক খোঁজার পর পাওয়া গেল, কিন্তু টর্চটা পাওয়া গেল না। এই দিকটায় একসময় দালান কোঠা ছিল বোঝাই যাচ্ছে। কর্নেলকে জিজ্ঞেস করলে বললেন, হ্যাঁ, এখানেই কঙ্কগড়ের রাজধানী ছিল, এখন জঙ্গল। মুঘল আমলের একটা গড়ও ছিল, সেটাই জঙ্গলের দক্ষিণ পশ্চিমে, এখন একটা ঢিবি মাত্র। যাই হোক, এখানে আর নয়, চলো বাংলোয় ফেরা যাক। হালদার মশাই শ্বাস ছেড়ে বললেন, টর্চটা গেল, ওই ওই কাপালিকেরই কাজ। কর্নেল বললেন, কাপালিক আপনার টর্চ কুড়োনোর সময় পায়নি, কাল সকালে এসে বরং ভালো করে খুঁজে দেখবেন। আমরা কয়েক পা এগিয়েছি, হঠাৎ পিছন থেকে এক ঝলক টর্চের আলো এসে পড়ল। তারপর দীপকের সাড়া পেলাম। কর্নেল, আমি দীপু। হালদার মশাই ঘুরে দাঁড়িয়ে সহাস্যে বললেন, এসো ভাগ্নে, এসো, মামা ভাগ্নে একসঙ্গে বাড়ি ফিরব। দীপক প্রায় দৌড়ে এলো, উত্তেজিতভাবে বলল, জঙ্গলে আলো দেখতে পেয়েছিলাম কিছুক্ষণ আগে, তাই বেরিয়ে পড়েছিলাম, কিন্তু জঙ্গলে ঢুকতে যাচ্ছি, হঠাৎ একটা বিকট হাসি শুনলাম। টর্চ জেলে দেখি কঙ্কাল। হ্যাঁ, একটা আস্ত কঙ্কাল। দীপকের হাতে একটা বল্লম দেখা গেল, সেটা তুলে সে বলল, বল্লমটা তাক করতেই কঙ্কালটা ভ্যানিশ। নিজের চোখে বিশ্বাস করতে পারছি না কর্নেল। তবে আমি মরিয়া হয়ে উঠেছিলাম, কি করা উচিত ভাবছি, ঠিক সেই সময় ঝিলের ঘাটে টর্চের আলোর চোখে পড়ল, আপনাদের কথাবার্তাও শুনতে পেলাম। আলোটা দেখেই কি আপনারাও এখানে এসেছিলেন? হ্যাঁ, আমরাও ওই কঙ্কালটাকেই দেখেছি। হালদার মশাই জোরে মাথা নেড়ে বললেন, আমি কিন্তু দেখি নাই, আমি একজন কাপালিক দেখছি, তারই ফলো করছিলাম। কাপালিক বলেন কি মামাবাবু? হ, কাল রাত্রেও তারে ফলো করছিলাম। চণ্ডীর মন্দিরে ওখানে ওই ত্রিশূল দিয়ে মাটি খুঁড়ছিল, আমার সাড়া পেয়ে পালিয়ে গেল।
আবার আজও বহুক্ষণ ওত পেতে থেকে তারে দেখলাম। আজ আর মাটি খুঁড়ছিল না, তার পিঠে একটা বোচকা বাঁধা ছিল। বোচকা লইয়া দৌড়ানো তো সহজ নয়। আচ্ছা, বোচকায় কি থাকতে পারে বলুন তো কর্নেল সাহেব? কর্নেল বললেন, কঙ্কাল থাকতেও পারে। দীপক বলল, তাহলে ওটা কি ওই ঠাকুরদা জ্যাঠামশায় সেই কঙ্কাল? কিছুই বলা যায় না, তবে এখানে আর নয়, চলো বাংলোয় ফেরা যাক। দীপু, তুমিও এসো, মামাবাবুর সঙ্গেই বাড়ি ফিরবে। দীপক পা বাড়িয়ে নার্ভাস এসে বলল, ঠাকুরদার লেখা বইটার কথাই সত্যি তাহলে? কিন্তু কে ওই কাপালি? আপনারা শুনছিলেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সমগ্র থেকে কঙ্কগড়ের কঙ্কাল গল্পটির প্রথম পর্ব। এই গল্পটির দ্বিতীয় পর্ব জানতে শুনতে থাকুন গল্পের বৈঠক। এবং এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমাদের এই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে এই গল্পেরই দ্বিতীয় পর্বের সঙ্গে। নমস্কার।